বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে থেকে যারা চ্যানেল আইয়ের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই শীর্ষক অনুষ্ঠানে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম সিডিএফ ও চ্যানেল আইয়ের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সেই সঙ্গে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন, ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম বাংলাদেশে কর্মরত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানসমূহের একটি অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনটি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানসমূহের জনবলের দক্ষতা বৃদ্ধিতে, তাদের বিভিন্ন তথ্য সংগ্রহ ও বিনিময়, এই সকল কাজগুলো আমাদের ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম সিডিএফ করে থাকে। সিডিএফের আজকের এই 31তম ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানটি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান রিজডা বাংলাদেশের সৌজন্যে প্রচারিত হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে আমরা পেয়েছি আমাদের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক সিইও জনাব সৈয়দ মাহবুবুর রহমানকে। একই সাথে আমরা পেয়েছি রিজডা বাংলাদেশের জনাব মোহাম্মদ হেমায়েত হোসেনকে। আমি প্রথমে আমাদের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, তিনি একসময় আমাদের অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশের সুযোগ্য চেয়ারম্যান ছিলেন এবং তার আমলে ব্যাংকিং সেক্টরে অনেক উন্নতি সাধিত হয়েছে। তিনি একই সাথে বেশ কয়েকটি ব্যাংকের নেতৃত্ব দিয়েছেন এবং এখন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নেতৃত্ব দিচ্ছেন। আপনি নিশ্চয়ই মনে আছে যে মাইক্রো ক্রেডিট সেক্টর দীর্ঘদিন থেকে ব্যাংকিং সহায়তায় কাজ করে যাচ্ছে এবং এই ব্যাংকিং সহায়তায় কাজ করতে গিয়ে পল্লী দরিদ্র অঞ্চলে তারা বর্তমানে 4 কোটি গ্রাহককে সেবা দিচ্ছে 2 লক্ষ কোটি টাকার মতো আর্থিক সহায়তা, এবং আপনাদের থেকেই তার একটা অংশ আছে। তা আপনি এই প্রতিষ্ঠানগুলোর পল্লী উন্নয়নের ভূমিকা কিভাবে মূল্যায়ন করবেন? ব্যাংক এবং এমএফআই একটা কিন্তু সম্পর্ক আছেই, কেন এমএফআইয়ের মাধ্যমে আমরা আমাদের যে সমস্ত ঋণগুলো হয়, ঋণ কিন্তু বিতরণ করি আমরা এমএফআইয়ের মাধ্যমে। আমি এমএফআইয়ের কিন্তু বিরাট একটা কন্ট্রিবিউশন আছে কিন্তু আমাদের অর্থনীতিতে। আপনি হয়তো সরাসরি জিডিপিতে আসছে না, কিন্তু আপনি যেমন ধরেন 2 থেকে 2.5 লক্ষ কোটি টাকা কিন্তু ঋণ দিয়েছে, যেখানে ব্যাংকিং সেক্টরের লোন প্রায় 17 লক্ষ কোটি টাকার মতো। সো সেখানে প্রায় 12.5% মোটামুটি ধরা যায়, সেটা কিন্তু বেসিক্যালি এমএফআইয়ের মাধ্যমেই আছে। অ্যাট দ্য সেম টাইম আমি যদি ভুললাম 80 থেকে 1 লক্ষ কোটি টাকার মতো বোধহয় ডিপোজিট জেনারেট করেছে। জি, 40% তার একটা ডেপোজিট জেনারেশন আছে। প্লাস এমএফআই সবচেয়ে বড় কন্ট্রিবিউটর হচ্ছে নারীর যে আপনার এম্পাওয়ারমেন্ট, যেটা ক্ষমতায়নে, এটা কিন্তু এমএফআই বিরাট একটা ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি এক্স্যাক্টলি। তো এতে করে যেটা হয়েছে, ঘরে ঘরে কিন্তু মহিলারাই কিন্তু ডিসিশন মেকার হয়েছে। জি, এবং আমি দেখেছি, আমি ব্র্যাক ব্যাংকে যখন ছিলাম, আমরা তো ক্ষুদ্র ঋণ প্রচুর দিতাম। আমি একবার আমরা কয়েকটা স্টাডি করেছিলাম এবং সেই স্টাডিতে দেখেছিলাম যে সমস্ত ঘরে মহিলারা ক্ষমতায়ন বেশি আছে, সেই সমস্ত ঘরের বাচ্চা কাচ্চা, ওদের লাইফস্টাইল ইজ ডিফারেন্ট। ওদের বাচ্চা কাচ্চাদের পড়াশোনা হচ্ছে, ওদের হেলথ পার্টটা ভালোভাবে দেখাশোনা হচ্ছে, বিকজ একজন নারী তার সন্তানদের দিক খেয়াল রাখে, সন্তানদের ভালো করে, সংসারে ভালো থাকে, সেখানে কিন্তু নারীরা কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করে। সেই হিসাবে আমার কাছে মনে হয় যে এমএফআই একটা বিরাট রোল বাংলাদেশের এই যে অর্থনৈতিক উন্নয়ন, নারীর ক্ষমতায়নে পালন করেছে, এবং সেখানে কিন্তু ব্যাঙ্কগুলো কিন্তু ইজ ভেরি ভেরি অ্যাক্টিভ। ফার্মিংয়ের যে লোনটার ব্যাপারে, এটা কিন্তু এমএফআইয়ের সাথে কিন্তু আমাদের একটা বিরাট লিঙ্কেজ প্রোগ্রাম আছে, কেননা ব্যাঙ্কগুলোর কিন্তু ওই রকম নেটওয়ার্ক নাই, ওই রকম আপনার এক্সটেনশন ফ্যাসিলিটি নাই। সো ব্যাঙ্কগুলোকে কিন্তু আপনার ডিপেন্ড করতে হয় এমএফআইগুলোর মাধ্যমে। প্রতি বছরই প্রায় 2.5% যেটা আমাদের এই আউটস্ট্যান্ডিং তার আপনার দিতে হয় পরবর্তী বছরের জন্য। সেটা করতে গিয়ে এমএফআইয়ের সাথে আমাদের একটা ভালো যোগাযোগ সম্পর্কিত হয়েছে এবং আমরা আশা করি সামনেও এই যোগাযোগটা চলতে থাকবে। ধন্যবাদ মোহাম্মদ ভাই। আমি এখন যাব রিজডা বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ হেমায়েত হোসেন। যতটুকু দেখেছি আপনার তথ্য থেকে, যে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিগুলো নিয়ে কাজ করতেন এবং একসময় 93 থেকে যদিও আপনার কাজ শুরু হয়েছে, পরবর্তীতে এসে আপনি মাইক্রো ক্রেডিটে চলে গেছেন এবং মাইক্রো ক্রেডিটে যাওয়ার সময় আপনি 2টো কাজ করেছেন। একটা হলো যে আরজিএসসি থেকে আপনি একটা রেজিস্ট্রেশন নিয়েছেন এবং একই সাথে আপনি সোশ্যাল ওয়েলফেয়ার থেকে নিয়েছেন। ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি থেকে মাইক্রো ক্রেডিটে আসার যে পদক্ষেপ, একই সাথে আরজিএসসি এবং সোশ্যাল ওয়েলফেয়ারের সাথে মিলে কাজ করা, এই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। আসলে রিজডা বাংলাদেশ প্রথমে কাজ শুরু করেছিল ডেভেলপমেন্ট সেক্টরেই। শুরু থেকেই বাংলাদেশের বিভিন্ন সেক্টরে, বিশেষ করে নন ফর্মাল এডুকেশন, হেলথ, স্যানিটেশন, এই সেক্টরে নিয়েই কাজ করেছে। এই কাজের ফাঁকেই 2003 সনে মাইক্রো ক্রেডিটের
WFP এর মাধ্যমে একটা প্রোগ্রামের সাথে সম্পৃক্ত হয়, প্রোগ্রাম বাস্তবায়ন করি। সেখানে মাইক্রো ক্রেডিটের একটা কম্পোনেন্ট ছিল, যদিও সেই কম্পোনেন্টটা ছিল খুবই ক্ষুদ্র অ্যামাউন্টের। ওইটা আসলে উইমেনদের নিয়ে প্রোগ্রামটা, বিভিন্ন এগ্রিকালচার সাপোর্ট দেওয়া। ওই এগ্রিকালচার সাপোর্ট দিতে গিয়েই সেখানে ফিনান্সিয়াল সাপোর্টের প্রয়োজন হয়ে পড়ে। এটাই ছিল মাইক্রো ক্রেডিটের সূত্র। তো তখন যেটা কর্তৃপক্ষ চিন্তা করলো যে যেহেতু আমরা উইমেনদেরকে এগ্রিকালচারের বিভিন্ন দিকে সাপোর্ট দিচ্ছি, তো সেটা মাইক্রো ক্রেডিট স্টাইলেই দেওয়া হবে। ওখান থেকে আমরা মাইক্রো ক্রেডিটের যাত্রা শুরু করেছিলাম। তারপরে আমরা এমআরএর লাইসেন্স প্রাপ্ত হয়ে এখন কাজ করতেছি। তো এখানে আমার ইয়ারটা হলো যে মাইক্রো ক্রেডিটও এদেশের মানুষের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্যই কাজ। অন্যান্য আমাদের যে উন্নয়ন প্রোগ্রামগুলো আছে ডোনারদের বা গভর্নমেন্টের, সেগুলোও কিন্তু মানুষকেই উন্নয়নের ধারায় অব্যাহত রাখছে। দুটো যদি সাথে সাথে করা যায়, আমি একটা ফ্যামিলিকে মাইক্রো ক্রেডিট দিচ্ছি, সাথে যদি এডুকেশন প্রোগ্রামের মাধ্যমে তাকে এডুকেশন সাপোর্ট দিতে পারি, হেলথ প্রোগ্রামের মাধ্যমে তাকে হেলথের সাপোর্ট দিতে পারি, তাহলে দেখা যায় এটা একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ বা ডেভেলপমেন্ট ওখানে ইনক্লুসিভ ফাইন্যান্সিং দিকে আগায়। তা আমরা সেখানেই কাজ করতেছি। আপনি দ্বিতীয় যেটা বলেছেন যে আসলে সোশ্যাল ওয়েলফেয়ার এবং আমাদের এখন 5টা রেজিস্ট্রেশন নিয়ে আমরা কাজ করতেছি। সোশ্যাল ওয়েলফেয়ার, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো, RGSC আছে, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এবং যুব উন্নয়নের রেজিস্ট্রেশন আছে। আচ্ছা। যখন সোশ্যাল ওয়েলফেয়ারের অনুমোদিত ওয়ার্কিং এরিয়ার বাইরেও কাজ করার প্রয়োজন হলো, তখন RGSC রেজিস্ট্রেশন নিয়ে আমরা সারা বাংলাদেশে। থ্যাংক ইউ হেমায়েত ভাই, অত সুন্দরভাবে আপনি ব্যাখ্যা দিলেন। ব্যাংকিং সেক্টর কিন্তু আমাদের মাইক্রো ক্রেডিট সেক্টরকে অনেক বেশি সহায়তা করেছে, এবং একসময় যেটা ছিল 22% তাদের সোর্স অফ ফান্ডের 22% ব্যাংক সার্ভিস, এখন কিন্তু সেটা কমে এসেছে 14%-এর মতো। তো আপনাদের এই সহযোগিতার আমরা মনে করি যে একটা আর্ম, একটা মানে বাহু পল্লী অঞ্চলে ছড়ায় গেছে, এবং সেটা আপনাদের অর্থায়নের মাধ্যমে MFI-গুলো গিয়ে। তো MFI-র এই যে ফাইন্যান্সিংটা 14-তে নেমে আসলো 14%, আর তার টোটাল তহবিলের, এটাকে আরও কিভাবে বেগবান করার জন্য আপনারা ব্যবস্থা নিতে পারেন, কাইন্ডলি যদি একটু বলেন। আমি জানি 14 বা 17 কিছু একটা হোক না, কমে এসছে। জি জি, অনেক কমে এসছে। একটা কারণ হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক চাচ্ছে যে আমরা অ্যাজ এ ব্যাংক আমাদের জন্য নিজস্ব ক্যাপাসিটি বিল্ড আপ করি, এবং যে সক্ষমতায় বিল্ড আপ করতে তারা কিন্তু আপনারা জানেন যে এর আগে একবার একটা কথা এসেছিল যে এই যে ফার্মিং লোন যেগুলো দেওয়া হয় 50% ব্যাংক তার নিজস্ব ব্রাঞ্চ নেটওয়ার্ক দিয়ে দিতে হবে। কৃষি বিভাগ থেকে বলা হয়েছিল, সব সাবসিকুয়েন্টলি যদি ওটা হয়, ওটা করা যায়নি, কিন্তু ওটা যখন ছিল বা এটাকে কিন্তু বাড়ানো হচ্ছিল। এবং এখনও সেন্ট্রাল ব্যাংক থেকে একটা মোরালাইজেশন আছে যে আমরা যেন ব্যাংকগুলো আমাদের সক্ষমতা বৃদ্ধি করে এগুলো করি। তো সেই দিক থেকে স্বাভাবিকভাবে আমি যেমন চাই আমার ব্যাংকের ক্যাপাসিটি বাড়ুক, আমিও নিজের থেকেও আমার প্রেশার ক্রিয়েট করছি। এতে করে কি হয়, কৃষক ডিরেক্ট বেনিফিশিয়ারি একটা লেয়ার বাড়লে কিন্তু আপনি জানেন কস্ট বাড়ে, ইন্টারেস্ট বাড়ে। তো তাকে সরাসরি আমি দিই, তার কিন্তু ইন্টারেস্ট কমে আসবে। এটা তো ব্যাপার আছে, আপনার কস্ট বেড়ে যাবে, আমার তো কস্ট বাড়বেই, সে তো বাড়বেই। বাট তারপর ধরো একটা স্যাটিসফ্যাকশন থাকে, আমি যেহেতু আমি এখানে কাজ করেছি। কোভিড এবং পোস্ট কোভিড দেখেন এই সময় কিন্তু, এবং বিশেষ করে যেহেতু ইকোনমিকটা স্ট্রেসের মাধ্যমে যাচ্ছে, অনেক ধরনের সমস্যা হচ্ছে। এই যে ইনফ্লেশন বেশ কয়েক বছর ধরে বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতা বাইরে সব চলে যাচ্ছে। এতে করে আমরা দেখতে পাচ্ছি যে MFI-গুলো কিন্তু নন পারফর্মিং লোনও বাড়ছে, আমাদের নিজেরও বাড়ছে, শুধু যে আপনাদের বাড়ছে তা কিন্তু না, এটা তো আমরা তো সমাজ থেকে বাইরের কেউ না। সেখানেও কিন্তু এটা যখন বাড়ছে তখন আমরা একটু চিন্তা করি, কারণ এন্ড অফ দ্য ডে খেয়াল রাখেন আমি কিন্তু আপনাকে লোন দিচ্ছি, আপনি দিচ্ছেন আরেকজন, অনওয়ার্ড লেন্ডিং হচ্ছে। সো আপনার ক্রেডিট পলিসি, আপনার ক্রেডিট কালচার তো আমি জানছি না। আমি দিচ্ছি ধরেন রিজদাকে দিলাম, রিজদা কীভাবে ম্যানেজ করছে ইজ ভেরি ডিফিকাল্ট। আপনি দেখেন NBFI-গুলো দেখেন, এই NBFI থেকে ব্যাঙ্কগুলো টাকা দিয়েছিল, ভেবেছিল এটা বাংলাদেশের ব্যাংকের একটা লাইসেন্স প্রতিষ্ঠান, এখানে দিলে কিছু হবে, কিন্তু আসলে দেখেন বারিং 2-4 2টা কি 4টা বাদ দিয়ে বাকিগুলো কিন্তু অবস্থা খুবই খারাপ। আমরা আপনার পরামর্শ চাই যে আমরা কিভাবে, যেমন ধরেন এখানে আমরা ক্যান আই পুট ইন CIB, ক্যান আই পুট ইন CIB, ক্যান আই পুট ইন সামথিং। যেমন ধরেন যে সমস্ত PKSF থেকে ফান্ডিং পায়, ফাইন্যান্সিং পায়, তাদেরকে আমরা ধরে নিই মোটামুটি একটা ভালো, তার মোটামুটি ক্রেডিবিলিটি আছে। কেন এন্ড অফ দ্য ডে PKSF কিন্তু অনেক কিছু দেখে দেয়, সেটা কিন্তু আমাদের একটা কমফোর্ট দেয়। আরেকটা হচ্ছে আমরা দেখি যে ওনার যে ফান্ডিং যেটা হচ্ছে, সে ফান্ডিংয়ের কত %
উনি নিজে মোবিলাইজ করছেন থ্রু হিজ নেটওয়ার্ক। এটা কি 40% না 45% না 50%, ওটা কিন্তু কমফোর্ট দেয়। আপনার লিকুইডিটি যে শুধুমাত্র যদি কমার্শিয়াল ব্যাংকের ডিপেন্ডেন্সি থাকে তাহলে কিন্তু আমি আপনাকে আই এম নট ভেরি কমফোর্টেবল। পিকেএসএফ এর সাথে একটা এডিবির একটা ফান্ডিংয়ের ইয়ে আছে, সেখানে কিন্তু বেশ কিছু ব্যাংক সাইন করেছে, আমরাও সাইন করেছি, এবং সেখানে কিন্তু আমরা দিচ্ছি। এরকম ধরেন ক্রেডিট এনহ্যান্সমেন্ট প্রোগ্রামের আন্ডারে যদি আসে তাহলে হয় কি একটা কমফোর্ট আরও বাড়ে। তো আপনারা যদি এরকম কিছু করতে পারেন, আরও যদি নাম্বার বাড়াতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো ব্যাংকগুলো এগিয়ে আসবে। আর এটা যেটা হচ্ছে কি, ব্যাংকগুলোর সাথে কিন্তু আপনাদের অ্যাজ এ সিডিএফ, আপনি যদি ব্যাংক অ্যাসোসিয়েশনের সাথে আরও বেশি আপনার ইন্টারাকশন থাকে, তাহলে হয় কি এটা অনেক বেশি, আমার মনে হয় এটাকে আরও বাড়ানো। হ্যাঁ, আমরা আপনাদেরকে কমফোর্ট দেওয়ার জন্য আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি। জি, যে সিডিএফ ধরেন আমি একটা XYZ আপনার হয়তো পেমেন্ট করছে না, জি, আমি সিডিএফ এ কমপ্লেইন করব, সিডিএফ কি আমার ঠিক করতে পারবে? সাথে সাথে সেগুলো দায়িত্ব নেবে সিডিএফ। এখন ওইটুকু এই পর্যায়ে যাচ্ছে সিডিএফ, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যেমন আপনারা করতে পারবেন না, আমাদের একটা সংস্থা হিসাবে বিজিএম এর ভেরি স্ট্রং, বিকজ বিজিএম এর কাছে লাইসেন্সিং লাগে, ইউসিটিসি অনেক ইস্যু করতে হচ্ছে। বিজিএম এ যদি বলে এটা করে, কিন্তু আপনি দেখুন অন্যান্য অ্যাসোসিয়েশনগুলো অত পাওয়ারফুল না। জি, যেমন এসএমই করতে হবে। তো আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা যেটা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক একটা ধরুন পিআর একটা করেছে, যে প্রোফাইল এভ্যালুয়েশন অ্যান্ড এফেক্টিভ রিপোর্টিং যেটা আছে, পিআর এর আন্ডারে কিন্তু সিএমএসএম এর জন্য কিন্তু একটা ভালোই করা হয়, যার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল প্ল্যাটফর্ম করেছে, তারা স্ট্রিমলাইন করবে ক্রেডিট এভ্যালুয়েশনটা, অ্যাট দ্য সেম টাইম মনিটরিং প্রসেসটা। তো এইটার কিন্তু করলে কিন্তু আবার তারা দেখবে, ট্র্যাক করবে। এখানে যদি এমএফআইগুলো যুক্ত হতে পারে আরও বেশি ইনক্লুসিভ হবে। তো আমরা যেটা করছি ব্যাংকিং এবং নন ব্যাংকিংয়ের জন্য করা হচ্ছে এই পিআরটা, এই ডিজিটাল প্ল্যাটফর্মটা। আপনার যদি এমএফআই জানা যেতে পারে, তাহাতে করে হবে কি, এটাকে আরও, কেন আপনার তো ইনফর্মাল ইকোনমি, তো আমি তাহলে এই ফর্মাল ইকোনমিটা ইনফর্ম করতে পারলে কিন্তু আমার মনে হয় এটা বিস্তৃত অনেক বেশি হবে, তাতে করে এবং ব্যাংকগুলো কমফোর্ট এবং এমএফআইগুলো কিন্তু এখান থেকে কিন্তু বেনিফিট পাবে আর কি। আমরা এখন ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমের উপরে একটি ডকুমেন্ট দেখব। রিসোর্স ইন্টিগ্রেশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ, রিজডা বাংলাদেশ, মানবাধিকারকে উৎসাহিত করার উদ্দেশ্যে সুবিধাবঞ্চিত, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নকে বেগবান করার লক্ষ্যে 1993 সালে প্রতিষ্ঠিত হয় রিজডা বাংলাদেশ প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ব্যক্তি, দাতা সংস্থা ও সরকারের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় সফলভাবে বিভিন্ন প্রকল্প এবং রিজডা বাংলাদেশ বর্তমানে 11টি শাখা অফিসের মাধ্যমে বিভিন্ন দেশি বিদেশি প্রতিষ্ঠান ও দাতা সংস্থার আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় কাজ করছে। রিজডা বাংলাদেশ 2011 সাল থেকে সোলার হোম প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎবিহীন এলাকার বাড়ি সৌরশক্তির আওতায় আনে, যা পরিবেশ বান্ধব। এর ব্যবহারে কোনো বিদ্যুৎ বিল বা জ্বালানি খরচ নেই। সোলার সিস্টেম ব্যবহৃত এলইডি লাইট দ্বারা প্রায় 5000 ল্যাম্পপোস্ট, 75,000 সোলার হোম সিস্টেম, 800টি বায়োগ্যাস, 10টি সোলার ইরিগেশন, একটি মিনি গ্রিড স্থাপন করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের রাস্তা ও বাড়ি আলোকিত করছে। হতদরিদ্র, ভূমিহীন এবং ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের আয় বৃদ্ধিকরণ, দারিদ্র্য নিরসন, অর্থনৈতিক দুর্বলতা দূর করা এবং বিশেষ করে দরিদ্র ও অসহায় ব্যক্তিদের আর্থিক সেবা নিশ্চিতকল্পে রিজডা বাংলাদেশ ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করছে। তাদের বিনিয়োগ দিয়ে ক্ষুদ্র ব্যবসা, ফুল চাষ, রিক্সা ভ্যান, সবজি চাষ, গরু এবং ছাগল পালন, হাঁস মুরগি পালনের মাধ্যমে আয় বৃদ্ধি পেয়েছে। আমরা যখন বেকার অবস্থায় ছিলাম তখন চিন্তা ভাবনা করলাম যে এখন কি করব। তখন হঠাৎ করে এক খবর পাই যে রিজডা বাংলাদেশ সমিতির যুবকদের একটু সহায়তা করে। তখন বন্ধু বান্ধবরা অনেকেই সবাই মিলা চিন্তা ভাবনা করলাম যে আমরা একটু ফুল চাষের উদ্যোগ নিই। পরে আমরা ওইখানে একটা সমিতি করলাম। সমিতি করার পরে এখন আমরা ওইখান থেকে টাকা পয়সা আই না, আমরা অনেক ব্যবসা বাণিজ্য করছি। আমি একটা ওই জায়গাতে টাকাই নেই, অল্প পয়সায় একটা গরু কিনে, এখন তো আমার গরুটার দাম বেশ মোটামুটি ভালোই। তারপরও মনে করি একটা বাছুর পাইলাম, আমি একটা দুধ পাইতেছি, দুধটা আমার কিনতে হয় না বাইরেতে নেই, আমি খাঁটি দুধটা পাইতেছি, আমার কোনো ভেজাল নাই। বাংলাদেশে বিশেষত গ্রামীণ জনগণ খাবার ও গৃহস্থালির কাজে নিরাপদ পানি ব্যবহার
ও স্বাস্থ্যকর লেট্রিন ব্যবহার এবং রক্ষণাবেক্ষণে সচেতন নয়। ফলে তারা ঘন ঘন পানিবাহিত রোগে আক্রান্ত হয়। তাই রিজডা বাংলাদেশ ক্ষুদ্র ঋণ প্রকল্পের সদস্যদের জন্য টিউবওয়েল ও স্যানিটারি লেট্রিন স্থাপন করেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ব খাদ্য কর্মসূচির যৌথ সহযোগিতায় রিজডা বাংলাদেশ স্কুল ফিডিং কর্মসূচি পরিচালনা করছে। ফলে প্রকল্প এলাকায় স্কুলগামী ছাত্রছাত্রীদের পুষ্টির অভাব পূরণের পাশাপাশি স্কুলে উপস্থিতির হার বৃদ্ধি পেয়েছে। রিজডা বাংলাদেশ 2010 সাল থেকে রিজডা পলিটেকনিক ইনস্টিটিউট এবং প্রদান করা হচ্ছে। হেমায়েত ভাই, আপনার কাজগুলো দেখলাম এতক্ষণ, এবং আপনি এমএফআইর কাজের পাশাপাশি ডেভেলপমেন্ট কাজগুলো করেছেন, করতে আপনি বোধহয় নিশ্চয়ই স্বাচ্ছন্দ্য বোধ করছেন। কখন আপনি কোনটাকে প্রাধান্য দিচ্ছেন? কখন মনে করেন যে না আমি এমএফআইকে গুরুত্ব দেব, আবার কখন মনে করছেন যে না আমি ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসকে গুরুত্ব দেব? আপনার সকল কাজগুলো প্লাস এই যে প্রায়োরিটি কোনটাকে দিচ্ছেন বা কেন দিচ্ছেন, প্লিজ। আসলে বিষয়টা ওরকম না। বিষয়টা হলো যে একটা প্রতিষ্ঠানের যত প্রজেক্টই থাকুক না কেন, সবটাই সে একজন ইডি হিসাবে সবগুলোই সে প্রায়োরিটি দিতে হয়। তখন সবগুলোই তো প্রতিষ্ঠানকে সামনে নিয়ে যায় বা সব সাস্টেনেবিলিটি থেকে নিয়ে যায়। আর আপনি জানেন যে মাইক্রো ক্রেডিট ছাড়া একমাত্র প্রোগ্রাম বেস যদি হয় তাহলে ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান সাস্টেনেবিলিটি একটা ঝুঁকি থেকে যায়। এই কারণেই মাইক্রো ক্রেডিটকে আমরা কম গুরুত্ব দিই বা প্রোগ্রামকে বেশি গুরুত্ব দিই বা অথবা প্রোগ্রামকে গুরুত্ব বেশি দিই। আমরা একটা ব্যালেন্স করার চেষ্টা করি। আমাদের বিভিন্ন সেক্টরে, এডুকেশন সেক্টর, স্কিল ডেভেলপমেন্ট সেক্টর, মাইক্রো ক্রেডিট সেক্টর, বিভিন্ন সেক্টরে আমরা দক্ষতা সম্পন্ন ম্যান পাওয়ার রিক্রুট করেছি। আশা করি যে রিজডা কর্তৃপক্ষ বা আমি সকল প্রোগ্রামটাকেই গুরুত্ব সহকারেই আন্তরিকতার সাথে বাস্তবায়ন করার চেষ্টা করি। আমাদের নিজস্ব 3টে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আছে। আমরা এনএসডিএ এবং কারিগরি শিক্ষা বোর্ড এবং অধিদপ্তরের সাথে অ্যাক্রিডিটেশন। আমরা প্রায় 36টি অকুপেশনে আমাদের ক্যাম্পাসে ট্রেনিং দেওয়া হয়। আমাদের ক্যাম্পাসটা বিরুলিয়ার, সাভারের বিরুলিয়া অবস্থিত। সেখানে 450 লোকের আবাসিক অ্যারেঞ্জমেন্ট আছে এবং আমরা এখানে কন্টিনিউ বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সিজে প্রজেক্টের এবং ইউএনডিপির সাথে বা আদার ডোনারের সাথে আমি কাজ করতেছি। আমাদের এখানে সবসময় প্রায় 450 ট্রেনি থাকতেছে। আমরা ওভারসিজে কাজ করতেছি জাপান এবং ইটালির সাথে। আমরা ইটালির ট্রেনিং দিয়ে ইটালি পাঠাচ্ছি। আমরা জাপানি ভাষার প্রোগ্রাম শুরু করেছি, জাপানি নেটিভ টিচার দিয়ে। এ পর্যন্ত কত লোক জাপানে পাঠিয়েছেন? আমরা এই পর্যন্ত 67 জন লোক জাপানে পাঠিয়েছি আমাদের এখান থেকে ট্রেনিং দিয়ে এবং ল্যাঙ্গুয়েজ শিখে। এখন আমাদের টার্গেট আগামী 5 বছরে কমপক্ষে 25,000 লোক জাপানে যাতে আমরা পাঠাইতে পারি, স্কিল ট্রেনিং দিয়ে তাকে চাকরির ব্যবস্থা করে দিতে পারি। স্যালারি রেমিটেন্স ভালো আসবে। এটা খুব ভালো জিনিস। মানে এবং ধরেন আমরাও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে রিসেন্টলি আমরা পার্টনারশিপে গেছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের দেশে যে এত লোক আসছে, আমরা দেখেন সব লোয়েস্ট লেভেল লোক পাঠাচ্ছি যাদের বেতন অনেক কম পাচ্ছে, কিন্তু আমি এটা কিন্তু খুব ভালো কাজ নিচ্ছেন যে ন্যাশনাল স্কিল। আমরা দক্ষতা ট্রেনিং দিয়ে এখানে আমরা লোকাল জব প্লেসমেন্টের ব্যবস্থা করতেছি। বাইরে যাওয়ার ক্যাপাসিটি আছে তাদেরকে বাইরে পাঠানোর ব্যবস্থা। মানে সবচেয়ে হচ্ছে অফটেক যারা করবেন তাদের সাথে পার্টনারশিপ করতে পারে, সেইভাবে আপনি স্কিল ডেভেলপ করতে পারেন। ইটস ভেরি গুড। আই মাস্ট অ্যাপ্রিশিয়েট দিস। থ্যাংক ইউ হেমায়েত হোসেন সাহেব। সমন্বয় করেছি। পাকা রাস্তার পরে কিন্তু কাঁচা রাস্তা শুরু হয় এবং সেখানে কিন্তু মাইক্রো ফাইন্যান্সের জায়গা। সেখানে ব্যাংকারের পক্ষে যাওয়া সম্ভব হয় না, কারণ ব্যাংকার যে স্কেলে কাজ করে আমরা অনেক সময় আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করি, এই কারণে যে ওখানে আমরা কম খরচে করতে পারি এবং আমরা অনেকগুলো বিষয়ে আমরা গ্যারান্টি পাই। তো ঠিক একইভাবে মাইক্রো ফাইন্যান্সগুলো আপনাদের কাজটাই তারা এগিয়ে নিয়ে গ্রাম অঞ্চলে ছড়াই দিচ্ছে এবং আপনারা সেখানে ফাইন্যান্স করছেন। সিডিএফ তাদের বিভিন্ন টেকনোলজির মাধ্যমে, বিভিন্ন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আশা করছে যে
ব্যাংকারগণ যেন কমফোর্ট ফিল করতে পারে, এই কাজগুলো করার জন্য সিডিএফকে কীভাবে সহযোগিতা করতে পারেন, এবং একইভাবে আপনারা এখন যে কাজগুলো করছেন, মাইক্রো ক্রেডিট যেভাবে প্রোভাইড করতেছেন, আপনারা কী ধরনের প্রবলেম ফেস করতেছেন এবং এই প্রবলেমগুলো সিডিএফ এর মাধ্যমে কিভাবে সমাধান করা যায় বলে আপনি মনে করেন? না, আসলে তো সিডিএফকে তো ডেফিনেটলি রেসপেক্ট। সিডিএফ তো বেসিক্যালি ক্যান বি ব্রিজ বিটুইন দ্য ফর্মাল ইকোনমি অ্যান্ড মার্জিনালাইজড কমিউনিটি। সিডিএফ তো আমাদেরকে ডেফিনেটলি হেল্প করতে পারে ইন টার্মস অফ আইডেন্টিফাইং দ্য রাইট পার্টনার। রাইট, কারণ এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানেন, তথ্য। আমাদের সব কিছু যাই কিছু করেন কিন্তু ডেটার উপর ডিপেন্ড করে আমরা করি। সো ডেটাটাই যাতে করে আপনার যারা এমএফআইসগুলো আছে তাদের ডেটা যে ক্রেডিবল, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এটাই আমরা করতে যাচ্ছি। এবং অ্যাট দ্য সেম টাইম অটোমেশনটা করা দরকার। কেন অটোমেশনটা করলে হয় কি, আমাদের সাথে আপনি কানেক্টেড করতে পারেন, যেটা হয়তো যেটা আমি একটু পিআর এর কথা বললাম, আজকে অ্যাপ্লাই করলে আমরা কালকে আপনাকে দিতে পারবো। এক্স্যাক্টলি, যেমন পিডব্লিউআর কথা বললাম, এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা বাংলাদেশ ব্যাংক করছে ব্যাংকের জন্য। জি, এইটা করার জন্য এমএফআই যদি আপনি যদি আসলে যদি একদম পুরো ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু এক হচ্ছে ওনাদেরও কিন্তু সুবিধা হবে। তারা কিন্তু লোন মনিটরিংগুলো, প্রোগ্রেসগুলো দেখতে পারবেন, কোন সেক্টরে যাচ্ছে, টেনশন কমে যাবে। কেন একটা যেভাবে করেন যে বাংলাদেশ ব্যাংক চাচ্ছে যে আমরা যে এমএফআইতে যে লোন দিই, কোন সেক্টরে যাচ্ছে, এটা কি ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, না এটা আপনার সার্ভিসে যাচ্ছে, নাকি কোনো ম্যানুফ্যাকচারিং কোনোখানে যাচ্ছে, এবং প্লাস কোন এলাকায় যাচ্ছে। কেন অনেক সময় হয় কি কিছু কিছু এলাকা কিন্তু অবহেলিত থেকে যাচ্ছে, হোমোজেনাস ডেভেলপমেন্ট হচ্ছে না। কিন্তু যদি একটা ছোট একটা দেশ, সেইখানে পসিবলি সিডিএফ ক্যান প্লে বিগার রোল ইন টার্মস অফ ডেটা, ব্রিঙ্গিং ডেটা ক্রেডিবিলিটি, ডেটা অ্যাভেলেবিলিটি, ইন্টিগ্রেশন উইথ দ্য ব্যাঙ্কস, ইন্টিগ্রেশন সেন্ট্রাল ব্যাঙ্ক, এমআর-এর সাথে বলেন এবং সাথে সাথে বিবির সাথে বলেন। তাতে করে আমার কাছে মনে হয় যে ব্যাঙ্কগুলো তখন কিন্তু আরও কমফোর্টেবল ফিল করবে। এইটা করতে করা আমার কাছে মনে হয় থ্যাংক ইউ। আজকে আপনার থেকে তথ্য নিয়ে আমরা আরও কীভাবে কাজ করব আমরা নতুন একটা ধারণা পেয়ে গেলাম। আমি সর্বশেষ প্রশ্নে যাব আহমেদ ভাইয়ের কাছে। আপনি বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন করতে গিয়ে আপনি একদিকে মাইক্রো ফাইন্যান্স, একদিকে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি করছেন, এইগুলো সব করতে গিয়ে আপনি কি কি প্রবলেমের সম্মুখীন হয়েছেন এবং এই প্রবলেমগুলো ওভারকাম করার জন্য সিডিএফ আপনাকে কিভাবে সহায়তা করতে পারে, বা গভর্নমেন্টের যে সকল এজেন্সি রয়েছে, ব্যাংক রয়েছে, কারা কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারে, আপনি যদি সংক্ষেপে আমাদেরকে একটু বলেন। মাইক্রো ক্রেডিটের সাপোর্টটা দরকার। আমার মনে হয় এটা আমার যে বাংলাদেশে কেমন যেন একটু বৈষম্য বা বড়দের ওই একটা কথা আছে না, তেলে মাথায় তেল দেওয়া হয়। এই আমার এমডি স্যার আছে, ওনারা খালি বড় কার, যার 50 কোটি কি 200 কোটি টাকার আউটলেটে নিয়ে আসে, যার 500 200 ব্রাঞ্চ আছে, এদেরকে ডাকো। রিকভারি কনফার্ম না এটা দিব আপনি, আমি যেটা বললাম আপনি যদি অটোমেশন নিয়ে আসেন, আমি আপনাকে সেখানে যদি আপনার ছাত্রদের বলছে যে আমাদের ছোট মাইক্রো এমএফআইগুলোকে কিভাবে আমরা আগাইতে পারি। আমার 2 নম্বর কথা হলো যে আমরা যারা এনজিও করি, জি, এরা কিন্তু এখানে আমরা ওনার না, মালিক না, আমরা এখানে সোশ্যাল ওয়ার্ক করতেছি। আমি কিন্তু এখানে পার্মানেন্টলি থাকতে পারবো না, অথবা একটা কোম্পানির যেমন তার উত্তরসূরির মালিক হতে পারে আমার, কিন্তু আমার এটা কিন্তু আমার উত্তরসূরির মালিক হতে পারবে না। কিন্তু আমাকে লাইবিলিটি নিয়ে, আমার জমি জাতি মর্গেজ দিয়ে, কোলাটেরাল দিয়ে, পার্সোনাল গ্রান্টের দিয়ে, এগুলো যদি কোনো রকম আবার আপনি একটা ভালো কথাই বলেছেন যে আমি লোন নিচ্ছি, এই টাকাটা কিন্তু চলে যাচ্ছে একদম গ্রামের কৃষক না শুধু, একদম হতদরিদ্রদের হাতে বা দরিদ্রদের হাতে, মার্জিনাল হাতে। এরা তো বিভিন্ন সময় ঝড়, বন্যা বা বিভিন্ন সময় বিভিন্ন ক্রাইসিসের প্রবলেমের সময়, এগুলোর টাকা যদি কালেকশন না হয়, সেটাকে আমাকে কিন্তু ব্যাংকে রিকভারি করা লাগবে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক আমাকে টাকা দিতে হবে। বাংলাদেশ ব্যাংকে সিআইবিতে ফল করতেছে, সিআইবিতে ফল করে একদম আমার কমিটিতে যত জন আছে সবগুলো নিয়ে যাক। আমরা এখন অন্যান্য ব্যবসা বাণিজ্যের প্রবলেম হয়, অন্য কিছু প্রবলেম হয়, আমরা এগুলো নিয়ে কাজ করছি। শুধু দর্শকবৃন্দ, আমরা আসলে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। আজকে আমরা এই 2 জন অতিথির কাছ থেকে অনেক মূল্যবান বক্তব্য পেলাম এবং তাদের পরামর্শ অনুযায়ী আমরা কিছু কাজ অবশ্যই করব, এবং এটার মাধ্যমে, এই যে তাদের বক্তব্যগুলো, এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের মাইক্রো ফাইন্যান্স সেক্টরকে ত্বরান্বিত করতে পারবো, পলিসি দিয়ে বিভিন্ন ফর্মুলা অ্যাডপ্ট করে, এবং কতগুলো কাজ সিএবির কথা বলা হয়েছে, ডাটা সংগ্রহের কথা বলা হয়েছে, আমরা এগুলো কাজ করতে পারবো। আমরা আজকে আমাদের বিজ্ঞ ব্যাংকার জনাব সৈয়দ মাহবুব রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের হেমায়েত ভাইকে, যিনি রিজলা থেকে এসেছেন। এবং শুধু দর্শকবৃন্দ, এতক্ষণ আপনাদের অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ, এবং ভবিষ্যতেও আমরা মাইক্রো ফাইন্যান্স সেক্টর এবং এই রিলেটেড যে বিভিন্ন বোদ্ধা ব্যক্তিগণ আছেন তাদেরকে আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ করব। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।